প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। আজকের আলোচ্য বিষয় আবর্তনের সংজ্ঞা, নিয়ম ও প্রকারভেদ, ডেফিনেশন, রুলস অ্যান্ড কাইন্ডস অফ কনভার্সন। আবর্তনের সংজ্ঞা: আবর্তন হলো এক প্রকার অমাধ্যম অবরোহণমান, যেখানে প্রদত্ত বচনের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ আবর্তনের এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যায়। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে এটি একটি অমাধ্যম অনুমান, অর্থাৎ আবর্তনের ক্ষেত্রে একটি মাত্র আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্ত অনুমান করতে হয়। অন্যদিকে এটি একটি অবরোহ অনুমান। অবরোহ অনুমানের বৈশিষ্ট্য হলো সার্বিক থেকে বিশেষে গমন করতে হয়, অর্থাৎ আশ্রয় বাক্য যদি সার্বিক থাকে তাহলে এর সিদ্ধান্ত হবে বিশেষ, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যেতে হয়। আবার অন্যদিকে বলা হয়েছে এর উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর অর্থ হলো উদ্দেশ্যের জায়গায় বিধেয় এবং বিধেয়ের জায়গায় উদ্দেশ্য বসিয়ে সিদ্ধান্ত অনুমান করতে হয়। আবর্তনের ক্ষেত্রে প্রদত্ত যুক্তিবাক্যের গুণের কোনো পরিবর্তন হয় না। এর অর্থ হচ্ছে আশ্রয় বাক্য যদি সদর্থক থাকে তাহলে এর সিদ্ধান্ত সদর্থক হবে, আবার আশ্রয় বাক্য যদি নয়ার্থক থাকে তাহলে সিদ্ধান্ত নয়ার্থক হবে, অর্থাৎ গুণের কোনো পরিবর্তন হবে না। আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং অনুমিত সিদ্ধান্তকে বলা হয় আবর্তিত। অর্থাৎ আবর্তনের ক্ষেত্রে আমরা আশ্রয় বাক্যকে আশ্রয় বাক্য না বলে বলবো আবর্তনীয় এবং সিদ্ধান্তকে সিদ্ধান্ত না বললে বলবো আবর্তিত। আবর্তনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে যুক্তিবিদ কারভেত রিড বলেন যে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে যুক্তিসঙ্গতভাবে একটি আশ্রয় বাক্যের পদদ্বয়ের স্থান পরিবর্তন করে এবং গুণের পরিবর্তন না করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনের পূর্বোক্ত আলোচনার তুলনায় যুক্তিবিদ কারভেত রিড একটি অতিরিক্ত বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেটি হচ্ছে যুক্তিসঙ্গতভাবে। আর যুক্তিসঙ্গতভাবে বলতে তিনি এখানে পদের ব্যাপ্যতাকে নির্দেশ করেছেন, অর্থাৎ যখন আশ্রয় বাক্যের পদদ্বয়ের স্থান পরিবর্তন করে সিদ্ধান্ত অনুমান করা হবে তখন খেয়াল রাখতে হবে উদ্দেশ্যের জায়গায় বিধেয় এবং বিধেয়ের জায়গায় যখন উদ্দেশ্য ব্যবহার করব তখন যেন কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য না হয়ে যায়। মূলত যুক্তিসঙ্গতভাবে বলতে কারভেত রিড এই কথাটি বুঝিয়েছেন। তাহলে আমরা আবর্তনের সংজ্ঞায় বলতে পারি যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থলে এর বিধেয়কে ও বিধেয়ের স্থলে এর উদ্দেশ্যকে গ্রহণ করে এবং গুণের পরিবর্তন না করে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে আবর্তন বলে। যেমন আবর্তনীয় কোনো প্রাণী নয় উদ্ভিদ, আবর্তিত কোনো উদ্ভিদ নয় প্রাণী। দেখা যাচ্ছে এখানে উদ্দেশ্য পদ প্রাণী, এই প্রাণী উদ্দেশ্য পদটিকে আবর্তিত করা হয়েছে বিধেয়, অন্যদিকে উদ্ভিদ আবর্তনীয় ছিল বিধেয়, সেটাকে আবর্তিত করা হয়েছে উদ্দেশ্য। আর আবর্তনীয় বাক্যটি নয়ার্থক, তাই সিদ্ধান্ত হয়েছে নয়ার্থক। অর্থাৎ এখানে আবর্তনের সকল বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, তাই এটি আবর্তনের একটি যথার্থ দৃষ্টান্ত। আবর্তনের নিয়ম, রুলস অফ কনভার্সন। কোনো যুক্তিবাক্যের আবর্তন করতে হলে কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। নিয়মগুলো হলো: 1. আশ্রয় বাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহার করতে হবে। যেমন আবর্তনীয় কোনো প্রাণী নয় উদ্ভিদ, আবর্তিত কোনো উদ্ভিদ নয় প্রাণী। এখানে আবর্তনীয়ের উদ্দেশ্য প্রাণী, এটিকে আবর্তিত বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে। 2. আশ্রয় বাক্যের বিধেয়কে সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহার করতে হবে। যেমন আবর্তনীয় কোনো প্রাণী নয় উদ্ভিদ, আবর্তিত কোনো উদ্ভিদ নয় প্রাণী। এখানে বিধেয় পদ উদ্ভিদকে আবর্তিত উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। 3. আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ একই থাকবে, অর্থাৎ আবর্তনের ক্ষেত্রে গুণের কোনো পরিবর্তন হবে না। যেমন আবর্তনীয় কোনো প্রাণী নয় উদ্ভিদ, আবর্তিত কোনো উদ্ভিদ নয় প্রাণী। এখানে আবর্তনীয় নয়ার্থক, তাই আবর্তিত হয়েছে নয়ার্থক। 4. আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। যেমন আবর্তনীয় সকল লেখক হয় জ্ঞানী,
আবর্তিত কিছু জ্ঞানী লোক হয় লেখক। এখানে লক্ষ্য করো, জ্ঞানী পদটি কেবলমাত্র লেখকের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, অর্থাৎ জ্ঞানী কথাটি সকল লেখক সম্পর্কে স্বীকার করা হয়েছে। কিন্তু আমরা জানি জ্ঞানী বলতে শুধুমাত্র লেখক শ্রেণীকেই বোঝায় না, জ্ঞানী লেখকের বাইরে অন্যান্য শ্রেণীকেও নির্দেশ করে। কিন্তু আলোচ্য দৃষ্টান্তে জ্ঞানী বলতে শুধুমাত্র লেখককেই বোঝানো হয়েছে, তাই জ্ঞানী পদটি এখানে অব্যাপ্য। আর যেহেতু আবর্তনীয় জ্ঞানী পদটি অব্যাপ্য, তাই সিদ্ধান্তে আবর্তিতে এটিকে ব্যাপ্য করা যাবে না। তাই জ্ঞানী পদের ব্যাপ্যতা ধরে রাখার জন্য বা ব্যাপ্যতার নিয়ম সঠিক রাখার জন্য এখানে জ্ঞানী শব্দের পূর্বে কিছু শব্দটি যুক্ত করা হয়েছে, অর্থাৎ জ্ঞানীকে অব্যাপ্য পদ হিসেবেই ব্যবহার করা হয়েছে। আবর্তনের প্রকারভেদ। আবর্তনীয় আবর্তিতে পরিমাণগত দিক থেকে আবর্তনকে দুই ভাগে ভাগ করা হয়, যথা সরল আবর্তন সিম্পল কনভার্সন এবং অসরল আবর্তন কনভার্সন বাই লিমিটেশন। সরল আবর্তন, যে আবর্তনে আশ্রয় বাক্য সিদ্ধান্তে পরিমাণ একই থাকে, অর্থাৎ আবর্তনীয় আবর্তিতে পরিমাণ অপরিবর্তিত থাকে, তাকে সরল আবর্তন বলে। অর্থাৎ সরল আবর্তনে আবর্তনীয় সার্বিক হলে আবর্তিত সার্বিক যুক্তি বাক্য হবে এবং আবর্তনীয় বিশেষ বাক্য হলে আবর্তিত বিশেষ বাক্য হবে। যেমন উদাহরণ 1, আবর্তনীয় ই কোনো মানুষ নয় দেবতা, আবর্তিত ই কোনো দেবতা নয় মানুষ। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে আবর্তনীয় ই যুক্তিবাক্য, আবর্তিত ই যুক্তিবাক্য, অর্থাৎ পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে উদাহরণ 2, আবর্তনীয় আই যুক্তিবাক্য কিছু মানুষ হয় রাজনীতিবিদ, আবর্তিত আই কিছু রাজনীতিবিদ হয় মানুষ। অর্থাৎ এখানেও কি করা হয়েছে, পরিমাণের কোনো পরিবর্তন করা হয়নি। উভয় যুক্তিবাক্যই আই যুক্তিবাক্য, অর্থাৎ এখানে উভয় দৃষ্টান্তই সরল আবর্তনের দৃষ্টান্ত। অসরল আবর্তন, যে আবর্তনে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়, অর্থাৎ আবর্তনে আবর্তিতের পরিমাণ আলাদা হয়, তাকে অসরল আবর্তন বলে। এক্ষেত্রে আশ্রয় বাক্য সার্বিক হলে সিদ্ধান্তটি বিশেষ হয়। এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, আশ্রয় বাক্য সার্বিক হলে সিদ্ধান্তটি বিশেষ হয়, কিন্তু আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তকে সার্বিক করা যাবে না। করলে আবর্তনের ক্ষেত্রে একটি নিয়ম লঙ্ঘন করা হবে, সেটি হলো পদের ব্যাপ্যতার নিয়ম, অর্থাৎ আশ্রয় বাক্যের অব্যাপ্য পদটি সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে। তাই অসরল আবর্তনের ক্ষেত্রে এই বিশেষ বিষয়টি লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে আশ্রয় বাক্য কেবলমাত্র সার্বিক হলে সিদ্ধান্তটি বিশেষ হবে, আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তকে সার্বিক করা যাবে না। যেমন আবর্তনীয় সকল লেখক হয় জ্ঞানী, আবর্তিত কিছু জ্ঞানী লোক হয় লেখক। এখানে জ্ঞানী পদটি অব্যাপ্য, তাই সিদ্ধান্তে জ্ঞানী পদ, আবর্তিতে জ্ঞানী পদকে অব্যাপ্যই রাখা হয়েছে। যদি জ্ঞানী পদটিকে অব্যাপ্য রাখা না হতো তাহলে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘিত হতো, অর্থাৎ এটি একটি অসরল আবর্তনের দৃষ্টান্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।